শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে আজকে একটি গুরুত্বপূর্ণ বক্ষব্যাধি আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ নিয়ে আলোচনা করব। এটিকে ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ বা ডিপিএলডিও বলা হয়ে থাকে। আইএলডি একটি রোগ, যেই রোগে সাধারণত লাংসের বা ফুসফুসের যে ইন্টারস্টিশিয়াম, যেখানে ক্যাপিলারি, এন্ডোথেলিয়াম, এপিথেলিয়াম এবং বেসমেন্ট মেমব্রেন, এখানে প্রদাহের সৃষ্টি হয় এবং সেই প্রদাহ পরবর্তীতে ফুসফুসের বায়ুথলি বা এলভিউলাই ও শ্বাসনালীতেও বিস্তৃত হয় এবং পরবর্তীতে এই রোগীর লক্ষণ যেমন শুষ্ক কাশি, শ্বাসকষ্ট এবং এক্স-রে ও সিটি স্ক্যানের যেই বৈশিষ্ট্য, যেখানে আমরা জালি জালি তারপরে নডিউল বা দানার মতো দেখতে পাই, সেগুলো একই রকম হয়। এই আইএলডি রোগের ছাতার নিচে প্রায় 200টি রোগ এ পর্যন্ত জানা গেছে। তার মধ্যে আইপিএফ বা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস এবং সার্কয়েডোসিস, এই দুইটি রোগ সবচেয়ে বেশি কমন। অর্থাৎ আইএলডি শুধু একটি মাত্র রোগ নয়, এই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের মধ্যে প্রায় 200টি রোগ আছে। এই 200টি রোগের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় অর্ধেক রোগের ক্ষেত্রেই আমরা এই রোগ কেন হয়েছে সেই কারণ জানতে পারি না। তাদেরকে বলে ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াস। এর মধ্যে আবার প্রায় 7টি রোগ আছে। তার মধ্যে একটি হচ্ছে আইপিএফ, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। এছাড়াও আরও 6 ধরনের রোগ আছে যেগুলো আমরা কিছুটা জানতে পারি। এছাড়া বাকি যেই রোগগুলো, সেই রোগগুলোর মধ্যে কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন পরিবেশের মধ্যে যে থাকি এবং বিভিন্ন পেশায় যে থাকি, যেমন মনে করুন যে যিনি ফার্মার, খড়ের গাদায় কাজ করেন, যিনি পশু পাখি পালন করেন, বা যিনি বিভিন্ন খড়ের গাদা এগুলোর মধ্যে বেশিরভাগ সময় কাটান, তারপরে বিভিন্ন ঔষধ, যেমন ধরুন যে হার্টের ঔষধ, এমিডেরন, তারপরে ক্যান্সারের বিভিন্ন ঔষধ, এই ঔষধগুলোর জন্য কিন্তু আমাদের ফুসফুসে এই ধরনের ক্ষত সৃষ্টি হয়ে আইএলডি নামক রোগ তৈরি করে। এছাড়া কানেকটিভ টিস্যু ডিজিজ, যে হাড় গোড় জয়েন্টের মধ্যে যেসব ডিজিজ হয়, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, স্ক্লেরোডার্মা, এই ধরনের রোগের জন্য কিন্তু ফুসফুসে এই ধরনের ক্ষত সৃষ্টি হয়ে ফুসফুসের ক্ষতি সাধন হয় এবং আইএলডি নামক রোগের উৎপত্তি হয়। প্রত্যেক বক্ষব্যাধি চিকিৎসকই এই আইএলডি রোগ দেখে থাকেন। তার চেম্বারে, হাসপাতালে প্রতিনিয়ত প্রায় আমরা যেই রোগী দেখি তার 10 থেকে 15 ভাগ রোগী কোনো না কোনো আইএলডি ধরনের রোগী। এজন্যে এবং এই রোগটি অন্যান্য রোগের যেই লক্ষণ, সেই লক্ষণের মতোই লক্ষণ নিয়ে আসে। যেমন তিনি দীর্ঘমেয়াদী একটি কাশি, সেটি সাধারণত শুষ্ক কাশি হয় এবং শ্বাসকষ্টের কথা বলে থাকেন। এর সঙ্গে হয়তো কোনো দীর্ঘদিন ধরে তিনি হয়তো পশু পাখি পালনের সঙ্গে জড়িত, অথবা কোনো অ্যাসবেস্টাস ফ্যাক্টরিতে কাজ করেন, অথবা কয়লার খনিতে কাজ করেন, এরকম হিস্ট্রি দিতে পারেন, অথবা তার জয়েন্টে ব্যথা আছে, এই ধরনের কথা বলে থাকেন। সেটি যদি সেই সিমটম যখনই নিয়ে আসবে, তখন চিকিৎসক তাকে কয়েকটি পরীক্ষা করবেন। তার মধ্যে প্রথমেই তিনি হয়তো একটি এক্স-রে করবেন। যদি তিনি এক্স-রেতে দেখেন যে এক্স-রেতে রেটিকুলো নোডুলার শ্যাডোস, যেটিকে বাংলায় অনেকটা জালের মতো, দানাদার জালের মতো আমরা বলতে পারি, সেটি দেখতে পাই, তিনি হয়তো পরবর্তীতে একটি সিটি স্ক্যান করবেন এবং সিটি স্ক্যান করলে আমাদের ডায়াগনোসিস কিন্তু
অনেকটা কনফার্ম হয়ে যায় যে তিনি এই আইএলডি নামক রোগে ভুগছেন। কোনো কোনো ক্ষেত্রে এই আইএলডি রোগের ডায়াগনোসিসটা আরও পিন পয়েন্ট করার জন্য, যেমন ধরুন যে সার্কোইডোসিসের জন্য ট্রান্সব্রঙ্কিয়াল লাং বায়োপসি করা হয়, তারপর তিনি কি কোনো আইপিএফ জাতীয় রোগে ভুগছেন কিনা সেটি হয়তো কনফার্ম করার জন্য আমাদেরকে লাং বায়োপসি করতে হয়, এবং সেই লাং বায়োপসি করার জন্য আমরা ওপেন লাং বায়োপসি সেটি থোরাকোস্কোপির মাধ্যমে করে থাকি। দীর্ঘদিন আইএলডি রোগের কারণে আমরা জানি যে লাংসের একটি প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরে ধমনীতে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা। কিন্তু যখন এই লাংসের আইএলডি নামক রোগে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে অক্সিজেনের মাত্রা ধমনীতে কমে যায়, তাকে আমরা হাইপক্সিমিয়া বলি। বহুদিন যদি হাইপক্সিমিয়া থাকে, সেই হাইপক্সিমিয়ার কারণে রোগীর হার্টের উপরও প্রভাব ফেলে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর হার্ট ফেলিউরের মতো ঘটনা ঘটতে পারে। তারপরে রোগীর পালমোনারি প্রেশার বেড়ে গিয়ে পালমোনারি হাইপারটেনশন হতে পারে। আমরা এই বিষয়গুলো ডায়াগনোসিস করার জন্য ডপলার ইকোকার্ডিওগ্রাফি করে থাকি। আবার আইএলডি রোগীরা তাদের কর্মক্ষমতা কতটুকু আছে সেটি বোঝার জন্য আমরা 6 মিনিট ওয়াক টেস্ট করে থাকি, যে একজন আইএলডি রোগী 6 মিনিটে উনি কতটুকু হাঁটতে পারেন, তিনি কি 500 মিটার হাঁটেন নাকি এর চেয়ে বেশি হাঁটেন, সেটি যদি আমরা বেস লাইন একটি ধরে রাখি, তারপর পরবর্তীতে চিকিৎসার সময় 3 মাস পরে উনি আসলে আপনি দেখতে পারেন যে এই হাঁটার পরিমাণ ওনার কি কমে গেল নাকি বেড়ে গেল, এবং সেই সময় তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে কিনা সেটি দেখে আমরা বুঝতে পারি যে তার আইএলডি কি চিকিৎসায় ইমপ্রুভ করছে নাকি আরো খারাপের দিকে যাচ্ছে। রোগের চিকিৎসার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে বোঝা যে এটি কি আইএলডি ইডিওপ্যাথিক, মানে কোনো কারণ জানা যায়নি, নাকি এই রোগের আমরা কারণ জানি। যদি কারণ জেনে থাকি তাহলে প্রথম ওই কারণের চিকিৎসা করতে হবে, আর যদি কারণ না জেনে থাকি তাহলে অজানা ইডিওপ্যাথিক যেই কারণগুলো আছে, টাইপগুলো আছে, সেই টাইপের মধ্যে কোনটি পড়ে। যেমন কিছু আইএলডি আছে যেমন শুধু ধূমপানের সঙ্গে জড়িত, আপনি যদি সেই রোগীকে কনভিন্স করতে পারেন, উনি যদি ধূমপান ছেড়ে দেন, তার সেই আইএলডি ভালো হয়ে যাবে। কিছু আইএলডি আছে যেমন ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়া, সেটি অনেকটা নিউমোনিয়ার মতো, সেই ক্ষেত্রে আপনি যদি স্টেরয়েড দেন, সেই স্টেরয়েড দিয়ে তিনি চিকিৎসায় উনি সুস্থ হয়ে যাবেন। আইপিএফ নামক যে আইএলডি, সেই আইএলডিটি একটু খারাপ ধরনের আইএলডি, এবং এই আইএলডি চিকিৎসায় এখন নতুন নতুন ঔষধ এসছে, যার মাধ্যমে আমরা লাংয়ের ফাইব্রোসিসকে কিছুটা ধীর গতিতে আনতে পারি, কিছুটা থামাতে পারি। সেই ঔষধগুলো আমার মনে হয় আমরা যথাযথভাবে যেন ব্যবহার করি, এবং এই আইএলডি রোগীদের আমাদের পাশাপাশি যেন ফুসফুসের জীবাণু সংক্রমণ কমাতে পারি, সেজন্য ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দেওয়া এবং রোগীকে নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া, এটি যেন আমরা এনশিওর করি। তাহলে আমাদের আইএলডি রোগীকে আমরা অনেক ভালোভাবে চিকিৎসা করতে পারব।